আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের এই ছুটির সময়ে অনলাইন ক্লাসের ব্যবস্থা করার জন্য অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি স্যার এবং অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আমি আমার ক্লাস কার্যক্রম শুরু করছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা সরাসরি ক্লাস কার্যক্রমে চলে যাচ্ছি। আজকে আমি বস্তুর উপর তাপের প্রভাব এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্নের সমাধান করব। আজকে প্রথমে যে প্রশ্নটি নিয়ে আমরা সমাধান করব সেটি হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি সীসার গুলির আয়তন 2.5 × 10⁻⁻6 মিটার কিউব। 98 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর আয়তন 0.021 × 10⁻⁻6 মিটার কিউব বৃদ্ধি পায়। এটি একটি উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে আমাদের এই নিচে 4টি প্রশ্নের উত্তর করতে হবে। ক নম্বর প্রশ্নে আছে দৈর্ঘ্য প্রসারণ সহগ কি? খ নম্বর প্রশ্ন আয়তন প্রসারণ সহগ 0.12 × 10⁻⁻6 পার কেলভিন বলতে কি বোঝো? গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে আয়তন প্রসারণ সহগ নির্ণয় করো এবং ঘ নম্বর প্রশ্নে বলা হচ্ছে ক্ষেত্র ও দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে তাপ অধ্যায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এবং প্রতি বছর এই অধ্যায় থেকে একটি প্রশ্ন এসে থাকে। তো সুতরাং তোমরা এই জাতীয় যতগুলো প্রশ্ন আছে এবং এই অধ্যায়ের যতগুলো সৃজনশীল প্রশ্ন আছে তোমরা বাসায় সমাধান করবে। তাহলে আসো আমরা এই প্রশ্নের সমাধান করি। প্রথম প্রশ্ন, দৈর্ঘ্য প্রসারণ সহগ কি? দৈর্ঘ্য প্রসারণ সহগ হচ্ছে 1 মিটার দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে ওই বস্তুর উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা যে কোনো একটা বস্তু যদি 1 মিটার দৈর্ঘ্যের বস্তু 1 মিটার দৈর্ঘ্যের যদি একটি লোহা নিই, এই লোহার তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে ওই বস্তুটার দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পাবে তাকে আমরা বলবো লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ। একইভাবে এটা তামা হতে পারে, যে কোনো বস্তুই হতে পারে। প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রেই দৈর্ঘ্য প্রসারণ সহগ আলাদা হবে। তোমরা সংজ্ঞাটা ভালোভাবে মুখস্থ রাখবে এবং বোঝার চেষ্টা করবা। খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে আয়তন প্রসারণ সহগ 0.12 × 10⁻⁻6 পার কেলভিন বলতে কি বোঝো? প্রিয় শিক্ষার্থী, আমরা উত্তরটি দেখে নিই। আয়তন প্রসারণ সহগ 0.12 × 10⁻⁻6 পার কেলভিন বলতে বোঝায় 1 ঘনমিটার আয়তনের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর আয়তন 0.12 × 10⁻⁻6 মিটার কিউব বৃদ্ধি পায়। এটা দৈর্ঘ্য প্রসারণ সহগের ক্ষেত্রে এরকম প্রশ্ন থাকতে পারে, ক্ষেত্র প্রসারণ সহগের ক্ষেত্রে থাকতে পারে। তোমরা একটি উত্তর মুখস্থ করলে অন্য যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে এই জাতীয় প্রশ্নের। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা এই ধরনের প্রশ্ন বেশি বেশি করে স্টাডি করবে। তাহলে আমরা পরের প্রশ্নের উত্তরে যাই। এখানে গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে আয়তন প্রসারণ সহগ নির্ণয় করো। তাহলে আমরা আয়তন প্রসারণ সহগ নির্ণয় করি। আমরা আয়তন প্রসারণ সহগকে গামা দ্বারা প্রকাশ করি। গামা সমান আমরা জানি V2 - V1 ডিভাইডেড V1 × T2 - T1। এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে। তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে দিই। এখানে কিন্তু বলা হচ্ছে যে 98 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর আয়তন এত মিটার কিউব বৃদ্ধি পায়। এখানে কিন্তু বিষয়টা তোমাদের বুঝতে হবে যে 98 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু বস্তুর আয়তন কত হয় সেটি কিন্তু দেওয়া নেই। সরাসরি বলা হচ্ছে এত মিটার কিউব আয়তন বৃদ্ধি পায়। তার মানে সরাসরি V2 - V1 বা আয়তন প্রসারণের মানটুকু দেওয়া আছে। এ কারণে সরাসরি V2 - V1 হবে 0.021 × 10⁻⁻6 মিটার কিউব। এরপরে V1 এর মান কত?
0°C তাপমাত্রায় এগুলির আয়তন কত ছিল? 2.5 × 10⁻⁻6। তাহলে V1 এর মান আমরা বসিয়েছি 2.5 × 10⁻⁻6। এখানে তাপমাত্রার পার্থক্য কত হয়েছে? 98°C তাপমাত্রায় আয়তন এতটুকু বৃদ্ধি পেয়েছে। তাহলে তাপমাত্রা পার্থক্য 98। যেহেতু আদি তাপমাত্রা 0, শেষ তাপমাত্রা 98, এ কারণে তাপমাত্রা পার্থক্য আমরা পেয়ে গেলাম 98। আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করি তাহলে মানটি পাবো 8.57 × 10⁻⁻5 পার কেলভিন। তাহলে আমরা বস্তুটির ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ সহগ নির্ণয় করতে পেরেছি। এরকম যে কোনো প্রশ্ন আসলে যদি এখানে তাপমাত্রা দেওয়া থাকে এবং সেই তাপমাত্রায় আয়তন দেওয়া থাকে তাহলে আমাদের V2 এবং V1 এর মান আলাদাভাবে বসাতে হবে এবং তাপমাত্রার পার্থক্যটা আমরা বিয়োগ করে দেখাতে পারি। আমরা অবশ্যই সাইড নোট দেব, আমরা পাশেই লিখে দেব কোনটির মান কত। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখি গ নাম্বার প্রশ্নের আনসার আমরা মনে হয় বুঝতে পেরেছি। আমরা এরপরে যাচ্ছি ঘ নাম্বার প্রশ্নে। ঘ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে ক্ষেত্র ও দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করো। আমরা গ নাম্বার প্রশ্নে পেয়েছিলাম কি? আয়তন প্রসারণ সহগ। এই আয়তন প্রসারণ সহগ ব্যবহার করে আমরা ক্ষেত্র ও দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করব। তাহলে ঘ নাম্বার প্রশ্নে আমরা প্রথমে দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করি। দৈর্ঘ্য প্রসারণ সহগকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। তাহলে আলফা = γ/3, এই ফর্মুলাটা মনে রাখবে। তাহলে গামার মান আমরা কত পেয়েছিলাম গ নাম্বার প্রশ্নে? গ নাম্বারের অ্যান্সারে পেয়েছিলাম 8.57 × 10⁻⁻5। গ নাম্বারের মানটি এখানে আমরা বসিয়ে দিলাম, ডিভাইডেড 3। আমরা এই মানকে 3 দ্বারা ভাগ করলে যেটা পাবো 2.85 × 10⁻⁻5 পার কেলভিন। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগটুকু নির্ণয় করলাম। এখন নির্ণয় করব ক্ষেত্র প্রসারণ সহগ। তোমাদের মনে চিন্তা আসতে পারে যে আগে ক্ষেত্র লেখা আছে পরে দৈর্ঘ্য লেখা আছে, আমরা আগে কেন দৈর্ঘ্য করব? এটা কোনো বিষয় না, এটা আমরা করতে পারি। এরপরে দেখো, তাহলে বিটা সমান বা ক্ষেত্র প্রসারণ সহগ বিটা = 2α। তাহলে এখানে আমরা যে আলফার মানটাকে পেলাম 2.85 × 10⁻⁻5, সরাসরি সেই মানটা আমরা বসিয়ে দিলাম এখানে 2 × এই যে আলফার মানটা 2.85 × 10⁻⁵ পার কেলভিন। আমরা ক্যালকুলেটরের সাহায্যে যদি গুণ করি তাহলে মান যেটা পাবো 5.71 × 10⁻⁵ পার কেলভিন। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের এই সৃজনশীল প্রশ্নের উত্তর এ পর্যন্তই। তোমরা এই অ্যান্সারটা করার সময় অবশ্যই সাইড নোট দেবে, সাইডে লিখে দেবে কোন রাশিটার মান কত, এবং তোমরা আরো যত সুন্দরভাবে অ্যান্সার করবে। আমি শুধুমাত্র অঙ্কটি কিভাবে সমাধান করবে সেই সমাধানটি দেখিয়ে দিলাম। তাহলে আমরা পরের সৃজনশীলে যাই। সৃজনশীল প্রশ্নটি লক্ষ্য করে এখানে একটি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে বলা হচ্ছে যে 120°C তাপমাত্রার 100 গ্রাম ভরের একটি বস্তুকে 50 গ্রাম ভর বিশিষ্ট একটি তামার পাত্রে 20°C তাপমাত্রার 3 কেজি পানির চূড়ান্ত তাপমাত্রা 30°C পৌঁছায়। তামার আপেক্ষিক তাপ 400 জুল পার কেজি পার কেলভিন। প্রিয় শিক্ষার্থী, উদ্দীপকে একটু সমস্যা আছে, যাই হোক সমস্যা থাকবে না। এটা দেখো, যেখানে উদ্দীপকের আলোকে প্রথম যে প্রশ্নটি ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে সুপ্ত তাপ কি? সুপ্ত তাপ, এই সংজ্ঞাটি তোমরা মুখস্থ রাখবে। সুপ্ত তাপ হচ্ছে যে তাপ বস্তুর তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটায় তাকে সুপ্ত তাপ বলে। তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে যদি আমরা একটি পাত্রে কিছু বরফ নেই, বরফের তাপমাত্রা যখন বরফটা গলতে শুরু করবে তখন তার তাপমাত্রা হবে 0°C এবং বরফ গলা পানির তাপমাত্রাও হবে 0°C। এক্ষেত্রে বরফটি কিন্তু তাপ গ্রহণ করছে, কিন্তু বরফ গলা পানির তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে না। তাহলে যে তাপটা বরফ গ্রহণ করছে সেটা কি করছে? তার অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে, কিন্তু বস্তুর তাপমাত্রার পরিবর্তন
ঘটাচ্ছে না। এজন্য বলা হচ্ছে যে তাপ বস্তুর তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটায় তাকে সুপ্ত তাপ বলে। খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে তামার আপেক্ষিক তাপ 400 জুল পার কেজি পার কেলভিন বলতে কি বোঝায়। আমরা খ নম্বর প্রশ্নের উত্তরটি দেখি যে তামার আপেক্ষিক তাপ 400 জুল পার কেজি পার কেলভিন বলতে বোঝায় 1 কেজি ভরের তামার তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে 400 জুল তাপের প্রয়োজন হয়। এখানে অন্য যে কোনো বস্তু দেওয়া থাকতে পারে, আমাদের উত্তরটি এভাবেই করতে হবে। তার মানে আমরা যদি 1 কেজি তামা নিই, তার তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করতে চাই, তাহলে আমাদের কতটুকু তাপ লাগবে? 400 জুল। এটাই হচ্ছে বস্তুর আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপের সংজ্ঞা আমরা জানি যে 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বলে। এই সংজ্ঞা থেকেই আমরা এই ধরনের প্রশ্নের উত্তর করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা গ নম্বর প্রশ্নে যাই। পানির বর্ধিত তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত হবে তা নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, দেখো যে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 গ্রাম ভরের একটি বস্তুকে 50 গ্রাম ভর বিশিষ্ট একটি তামার পাত্রে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 300 গ্রাম পানিতে ডুবালে পানির চূড়ান্ত তাপমাত্রা হয় 30 ডিগ্রি সেলসিয়াস। তামার আপেক্ষিক তাপ 400 জুল পার কেজি পার কেলভিন। এখানে পানির বর্ধিত তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত হবে? পানির বর্ধিত তাপমাত্রা, পানির প্রথমে তাপমাত্রা কত ছিল? এখানে দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস। বস্তুটিকে পানিতে নিমজ্জিত করার পূর্বে পানির এবং ক্যালোরিমিটারের বা তামার পাত্রের তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। এবং তোমরা জানো যে যখন একটি বস্তুকে অন্য একটি বস্তুর সংস্পর্শে আনা হবে, তখন বেশি তাপমাত্রার বস্তু থেকে কম তাপমাত্রার বস্তুতে তাপের স্থানান্তর ঘটে। তাহলে এই কারণে এখানে যেহেতু বস্তুটির তাপমাত্রা ছিল 120 ডিগ্রি সেলসিয়াস, এই বস্তুটি তাপ বর্জন করেছে এবং পানি তাপ গ্রহণ করেছে। গ্রহণ করার ফলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 30 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হয়েছে। তাহলে তাপমাত্রার কতটুকু পরিবর্তন হলো? তাপমাত্রার পরিবর্তন হলো 10 ডিগ্রি সেলসিয়াস। তো এই 10 ডিগ্রি সেলসিয়াসকে আমরা ফারেনহাইট স্কেলে প্রকাশ করব। এখানে সহজ কিছু পদ্ধতি আছে। আমরা সহজ পদ্ধতিটা শুধুমাত্র এমসিকিউ এর ক্ষেত্রে অ্যাপ্লাই করব, কিন্তু পরীক্ষায় যদি সৃজনশীলে 3 নম্বর প্রশ্নের জন্য প্রশ্নটি আসে, তাহলে আমাদেরকে অবশ্যই অঙ্কটি করে দেখাতে হবে। সহজ পদ্ধতিটি আমি পরে বলতেছি আমরা কিভাবে করব। আগে আমরা সৃজনশীল অ্যান্সারটি কিভাবে করব সেটি দেখে নিই। আমরা মনে করি পানির আদি তাপমাত্রা x1 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু f1 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ আমরা ধরে নিলাম যে x1 ডিগ্রি সেলসিয়াস সমান ফারেনহাইট স্কেলে মানটা কত হবে? f1 ডিগ্রি ফারেনহাইট। পানির চূড়ান্ত তাপমাত্রা x2 ডিগ্রি সেলসিয়াস সমান f2 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ যখন চূড়ান্ত তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সেটাকে আমরা ধরলাম x2 ডিগ্রি সেলসিয়াস, আর এটা ধরলাম f2 ডিগ্রি ফারেনহাইট। তাহলে তাপমাত্রার পার্থক্য কতটুকু হবে? তাহলে x2 মাইনাস x1 ইকুয়াল টু, আমরা এখানে বিয়োগ করে দেখাতে পারি 30 মাইনাস 20 ইকুয়াল টু 10। আমি এখানে সরাসরি 10 লিখে দিয়েছি, তোমরা লিখে দেখাবে x2 মাইনাস x1 ইকুয়াল টু 30 মাইনাস 20 ইকুয়াল টু 10। প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে আমাদের ভুল করার যে সম্ভাবনা থাকে, সরাসরি আমরা c/5 ইকুয়াল টু f মাইনাস 32/9 এই ফর্মুলায় c এর মান 10 বসিয়ে অনেকে অঙ্ক করে ফেলি, কিন্তু সেক্ষেত্রে প্রশ্নটির উত্তর ভুল হবে। তাহলে আমাদের সঠিকভাবে কিভাবে করতে হবে? এখানে আমরা এই ফর্মুলাই ব্যবহার করব যে c/5 ইকুয়াল টু f মাইনাস 32/9। এখানে x1 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে প্রথমে সূত্রটি একবার ব্যবহার করব। তাহলে c এর ক্ষেত্রে আমরা কত বসাবো? x1/5 ইকুয়াল টু f1 মাইনাস 32/9। অনুরূপভাবে যদি x2 এর ক্ষেত্রে প্রয়োগ করি তাহলে কত হবে? x2/5 ইজ ইকুয়াল টু কত? ফারেনহাইটের মান কত? f2। তাহলে f এর জায়গায় বসাবো f2 মাইনাস 32/9। তাহলে আমরা দুটো ফর্মুলা পেলাম, x1/5 ইকুয়াল টু f1 মাইনাস 32/9 এবং আরেকটি পেলাম x2/5 ইকুয়াল টু f2 মাইনাস 32/9। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু সরাসরি c এর মান অবশ্যই 10 বসাবে না। তাহলে কিন্তু এরকম প্রশ্নে যদি পার্থক্য নির্ণয় করতে বলে তাহলে কিন্তু ভুল হবে। তাহলে আমরা
এই যে দ্বিতীয় সমীকরণ পেলাম x2/5 = f2 - 32/9, এই সমীকরণ থেকে এই সমীকরণটা x1/5 = f1 - 32/9, এই ফর্মুলাটি, এই সূত্রটি সমীকরণটি আমরা বিয়োগ করি, তাহলে কি পাচ্ছি আমরা? x2/5 minus x1/5 = f2 - 32/9 minus f1 - 32/9। এখানে ইকুয়াল চিহ্নটা একটু বুঝতে সমস্যা হচ্ছে, এখানে একটি ইকুয়াল চিহ্ন আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, তোমরা ইচ্ছা করলে এখানে সমীকরণ নাম্বার ব্যবহার করবে। এখানে 1 নম্বর সমীকরণ দিবে, এখানে দিবে 2 নম্বর সমীকরণ, এখানে 2 নম্বর সমীকরণ বিয়োগ 1 নম্বর সমীকরণ, তাহলে যেটা পাবো x2/5 minus x1/5 = f2 - 32/9 minus f1 - 32/9। এখন আমরা লসাগু যদি করি তাহলে এটার লসাগু কত পাবো? 5 সমান কত পাচ্ছি? x2 - x1 = এখানে লসাগু পাবো 9, তাহলে 9 নিলে আমরা কত পাচ্ছি? f2 - 32, এই মাইনাসটি আসতেছে মাইনাস f1 মাইনাসে মাইনাসে প্লাস 32। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো যে এখানে 32 - 32 প্লাস 32 কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি? আর x2 - x1 সমান আমরা কত পেয়েছি? x2 - x1 = 10, এই মানটি এখানে বসিয়ে দিই, তাহলে x2 - x1 = 10, আর এখানে 32 এবং এই 32 কেটে যাচ্ছে, তাহলে থাকতেছে f2 - f1। তাহলে f2 - f1 = কত পাচ্ছি আমরা? 9 × 10, 9 × 10 করলে কত হয়? 90, 90কে 5 দিয়ে ডিভাইডেড করলে পাবো আমরা 18। তাহলে আমরা ফারেনহাইট স্কেলে পার্থক্য কত হচ্ছে? 18 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমরা লিখব যে পানির বর্ধিত তাপমাত্রা ফারেনহাইট স্কেলে হবে 18 ডিগ্রি ফারেনহাইট। আর যদি এ ধরনের প্রশ্ন তোমাদের এমসিকিউ এ আসে, যদি তাপমাত্রার পার্থক্যকে সেলসিয়াস স্কেল থেকে ফারেনহাইট স্কেলে রূপান্তর করতে বলে, তাহলে সরাসরি আমরা 1.8 দিয়ে গুণ করে সঠিক অ্যান্সারটি উত্তরপত্রে ফিল আপ করবো। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, যদি 3 নম্বরের প্রশ্ন আসে, যদি সৃজনশীল প্রশ্ন আসে, তাহলে আমরা এইভাবে সমাধান করব। আর যদি এমসিকিউ 1 নম্বরের জন্য আসে, সেক্ষেত্রে তুমি কিভাবে সমাধান করলে দেখার কোনো সুযোগ নেই। এই কারণে আমরা কি করব? সরাসরি পার্থক্য, এখানে পার্থক্য কত? 10, 10কে 1.8 দিয়ে গুণ করলে কত পাবো আমরা? 10 × 1.8 = 18 হবে। এখানে তাপমাত্রার পার্থক্য যত থাকবে, যদি বলা হয় তাপমাত্রার পার্থক্য 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ফারেনহাইট স্কেলে পার্থক্য কত হবে? 100 × 1.8, তাহলে হবে 180। আমরা এভাবে এমসিকিউ এর জন্য অ্যান্সার করব, সরাসরি 1.8 দিয়ে গুণ করব। আর যখন আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর করব, তখন আমরা এভাবে উত্তরটি করে দেখাবো যে কিভাবে 18 আসলো। তো শিক্ষার্থী, তোমরা মনে হয় বুঝতে পেরেছো। আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে বলা হচ্ছে যে বস্তুটির উপাদানের আপেক্ষিক তাপ নির্ণয় করো। উদ্দীপকটা একই, শুধু ঘ নম্বর প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকের উপাদানের আপেক্ষিক তাপ নির্ণয় করো। আমরা আপেক্ষিক তাপ নির্ণয়ের জন্য প্রথমে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে, তথ্যগুলোকে আলাদা করে দিই। এখানে বস্তুর ভর কত বলা আছে? বস্তুর ভর বলা আছে m1 = 100 গ্রাম। এই যে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম ভরের একটি বস্তুকে, তাহলে বস্তুর ভর m1 = 100 গ্রাম। 100 গ্রামকে আমরা কেজি করলে কত পাবো? 0.1 কেজি। 100কে 1000 দিয়ে ভাগ দিলে 0.1 আসে। বস্তুটির আপেক্ষিক তাপ নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে বস্তুটির আপেক্ষিক তাপ S = হোয়াট, অর্থাৎ S আমরা নির্ণয় করব। বস্তুটির তাপমাত্রা কত? T1। বস্তুটির তাপমাত্রা কত? 120 ডিগ্রি সেলসিয়াস। তামার পাত্রের ভর কত? 50 গ্রাম। 50 গ্রাম সমান 0.05 কেজি। তামার আপেক্ষিক তাপ S2, তামার আপেক্ষিক তাপ দেওয়া আছে 400 জুল পার কেজি পার কেলভিন। পানির ভর M3 = 300 গ্রাম। পানির ভর দেওয়া আছে কত? 300 গ্রাম। এখানে প্রশ্নটা, যাই হোক প্রিয় শিক্ষার্থী, এখানে উদ্দীপকে আছে, পুরোটা স্লাইডে আসে নাই, একটু সমস্যা হচ্ছে। দেখো, তোমরা বুঝতে পারবে যে পানির ভর M3 = 300 গ্রাম = 0.3 কেজি। পানির আপেক্ষিক তাপ S3 = 4200 জুল পার কেজি পার কেলভিন। এই মানটি কিন্তু প্রশ্নে দেওয়া নেই, এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। যদি প্রশ্নে দেওয়া থাকে ভালো,
আর দেওয়া না থাকলে কিছু কিছু আপেক্ষিক তাপ, যেমন পানি, তামা, রূপা, বরফ, এই আপেক্ষিক তাপগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। আর মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা T2 = 30 ডিগ্রি সেলসিয়াস। দেখো এখানে বলা আছে পানির চূড়ান্ত তাপমাত্রা কত হয়েছে, 30 ডিগ্রি সেলসিয়াস। এটাকে আমরা বলছি যেহেতু পানির মধ্যে বস্তুটা নিমজ্জিত অবস্থায় আছে, এই কারণে আমরা ব্যবহার করলাম মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা T2 = 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা মানগুলো আলাদা করে নিয়েছি। এখন আমরা দেখি সূত্র প্রয়োগ করে প্রশ্নটি সমাধান করি। তাহলে বস্তুটির উপাদানের আপেক্ষিক তাপ আমরা এস এর মান নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে কি করব, এখানে তাপ বর্জন করবে কে? তাপ বর্জন করবে এই 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 গ্রাম ভরের বস্তু। যেহেতু বস্তুটির তাপমাত্রা বেশি সেহেতু বস্তুটি তাপ বর্জন করবে। তাহলে বস্তু কর্তৃক বর্জিত তাপ Q1 = M1S × T1 - T2। এখানে M1 এর মান আমরা কত পেয়েছি? M1 = 0.1 কেজি। এখানে তাহলে 0.1, এসটা আমরা যেহেতু নির্ণয় করব সেহেতু এসটা এসে অবিকৃত, যা আনচেঞ্জড অবস্থায় থেকে গেল। এখন T1টা কত? 120 ডিগ্রি সেলসিয়াস। T1 এর মান আমরা বসালাম 120 এবং T2 এর মান কত? মিশ্রণের তাপমাত্রা T2 = 30। T2 = 30। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এটা হিসাব করি 120 থেকে 30 মাইনাস করলে হয় 90 × 0.1 9। তাহলে এটা আমরা পাচ্ছি 9s। তাহলে Q1 এর মান আমরা কত পেলাম? 9s। এখন ক্যালোরিমিটার বা তামার পাত্র কর্তৃক গৃহীত তাপ, এই যে বস্তুটি তাপ বর্জন করলো, এই তাপ কে গ্রহণ করবে? তাপটি গ্রহণ করবে এই তামার পাত্র এবং পানি। তাহলে ক্যালোরিমিটার বা তামার পাত্র কর্তৃক গৃহীত তাপ Q2 = M2S2 × T2 - T1। কারণ আমরা বস্তুর তামার পাত্রের ভরকে আমরা M2 ধরে নিয়েছি। তামার পাত্রের ভর কত? তামার পাত্রের ভর M2 = 50 গ্রাম। 50 গ্রাম সমান 0.05 কেজি। তাহলে M2 এর মান কত বসালাম আমরা? 0.05 × 400। এখানে S2 এর মান আমরা কত পেয়েছি? 400 জুল পার কেজি পার কেলভিন। তাহলে S2 এর মান বসালাম 400। T2 এর মান কত? T2 হচ্ছে 30। T2 = 30। T1 = 20। এখানে যে পানির তাপমাত্রাটা ছিল, পানির তাপমাত্রা কত ছিল? পানির তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। এজন্য এখানে 30 - 20। তাহলে এখান থেকে আমরা 30 - 20 = কত পাই আমরা? 10। 10 দিয়ে যদি আমরা 400-কে গুণ করি তাহলে পাবো 4000। 4000-কে 0.05 দিয়ে গুণ করলে পাবো 200। তাহলে Q2 এর মান আমরা কত পেলাম? 200 জুল। এখানে আর কে তাপ গ্রহণ করবে? তাপ গ্রহণ করবে পানি। তাহলে পানি কর্তৃক গৃহীত তাপ Q3 = M3S3 × T2 - T1। প্রিয় শিক্ষার্থী, এখানে T1 এর পরিবর্তে আমরা T3 ব্যবহার করতে পারি। T3 এর মানটা আমরা লিখব 20 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বস্তু এবং তামার পাত্র এবং পানির যে তাপমাত্রা, প্রথমে আদিতে যে তাপমাত্রা ছিল সেটার মান আমরা আলাদা কোনো সিম্বল ব্যবহার করে লিখব। তাহলে অঙ্কটা আরো শুদ্ধ হবে, আরো সুন্দর হবে। তাহলে Q3 = M3S3 × T2 - T1। তাহলে Q3 = কত? এখানে M3 এর মান কত দেওয়া আছে? M3 = আমরা পানির ভরকে আমরা M3 লিখেছি। পানির ভর কত? 300 গ্রাম, মানে 0.3 কেজি। এই যে দেওয়া আছে পানির ভর M3 = 300 গ্রাম। 300 গ্রাম = 0.3 কেজি। তাহলে 0.3 × পানির আপেক্ষিক তাপ 4200। মানে এই তাপমাত্রাটা কত ছিল? 30। 30 থেকে হয়েছে 20। তাহলে 0.3 × 4200 × 30 - 20 সমান কত আসে? 12600 জুল। তাহলে আমরা আমাদের এখানে যে বর্জিত তাপ এবং পাত্র কর্তৃক গৃহীত তাপ, পানি কর্তৃক গৃহীত তাপ আমরা নির্ণয় করতে পেরেছি। কিন্তু আমাদেরকে নির্ণয় করতে বলেছে কি? বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ। তাহলে আমরা এখান থেকে বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ নির্ণয় করতে পারবো। কিভাবে আমরা এখন বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ নির্ণয় করব?
প্রিয় শিক্ষার্থী, আমরা ক্যালোরিমিতির যে ফর্মুলা জানি, ক্যালোরিমিতি অনুসারে বর্জিত তাপ সমান গৃহীত তাপ। এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে যে বর্জিত তাপ এখানে কত, এখানে শুধুমাত্র বস্তুটি তাপমাত্রা বর্জন করেছে, এজন্য Q1টা হচ্ছে বর্জিত তাপ, এবং গৃহীত তাপ হচ্ছে তাপ গ্রহণ করেছে তামার পাত্র এবং পানি, এজন্য Q2 এবং Q3 হচ্ছে গৃহীত তাপ। তাহলে Q1 ইকুয়াল টু Q2 প্লাস Q3। আমরা মান বসিয়ে দিই। Q1 এর মান কত পেয়েছি, 9s, ইকুয়াল টু Q2 এর মান কত পেয়েছি, 200, Q3 এর মান পেয়েছি 12,600। আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে S ইকুয়াল টু পাবো কত, 1422.22 জুল পার কেজি পার কেলভিন। আপেক্ষিক তাপের একক হচ্ছে জুল পার কেজি পার কেলভিন। প্রিয় শিক্ষার্থী, এই এসটাই হচ্ছে বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ। এই ধরনের অঙ্ক আমাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে সমাধান করতে হবে। যদি কোনো একটি জায়গায় গিয়ে তোমরা বিভ্রান্ত হও তাহলে কিন্তু অঙ্কে যথাযথ ফল তোমরা পাবে না এবং ফল মেলাতে অনেক কষ্ট হবে। এখানে প্রথম থেকেই সতর্কতা অবলম্বন করতে হবে এবং যে তথ্যগুলো উদ্দীপকে দেওয়া থাকবে সেই তথ্যগুলো খুব মনোযোগ সহকারে আগে সাইড নোটে লিখে নিতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় এই ধরনের সমস্যার তোমরা সমাধান করতে পারবে এবং এই অধ্যায়ে আরও যে সংজ্ঞাগুলো রয়েছে সমস্ত সংজ্ঞা তোমরা মুখস্থ করবে এবং যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে ক্যালোরিমিতির, বস্তুর প্রসারণের এবং থার্মোমিটারের যে প্রশ্নগুলো রয়েছে সমস্ত প্রশ্ন তোমরা আজকে বাসায় সুন্দরভাবে সমাধান করবে এবং খুব ভালোভাবে অনুশীলন করবে। তোমাদের জন্য কিছু বাড়ির কাজ রয়েছে, এই কাজগুলো বাসায় তোমরা অবশ্যই সমাধান করবে। এখানে কিছু সংজ্ঞা লেখা আছে, এই সংজ্ঞাগুলো তোমরা মুখস্থ করবে এবং খাতায় লিখবে এবং একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে, এই সৃজনশীল প্রশ্নের উত্তর তোমরা নিজেরা সমাধান করবে, খাতায় লিখবে এবং আমার পার্সোনাল আইডিতে পোস্ট করে দেবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমাদেরকে ধন্যবাদ ক্লাসটি করার জন্য এবং ক্লাসটি দেখার জন্য। তোমাদের জন্য আবার সে একই কথা, বর্তমান পরিস্থিতিতে আমরা আতঙ্কিত না হয়ে সচেতন হব, নিয়মিত হাত পরিষ্কার করব এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলব। তোমাদের ধন্যবাদ।